আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি। যারা তাকে ভালোবাসেন, যারা তার সমালোচনা করেন, অপছন্দ করেন, সকলেরই উচিত এই বইটি পড়া, তাকে জানার জন্য ও বোঝার জন্য। তার সমাজ ভাবনা, রাজনীতি ভাবনা ও বিশ্ব ভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে। আশা করি সবাই সঙ্গে থাকবেন। কলকাতায় মহিলাদের মধ্যে জনাব সোহরাওয়ার্দীর মেয়ে মিসেস সোলাইমান, নবাবজাদা নসরুল্লাহর মেয়ে ইফফাত নসরুল্লাহ, বেগম আক্তার আতাহার আলী, সাপ্তাহিক বেগম পত্রিকার সম্পাদিকা নূরজাহান বেগম, বেগম রশিদ, রোকেয়া কবির এবং মুন্নুজান হোস্টেলের ও ব্র্যাবোর্ন কলেজের মেয়েরা খুবই পরিশ্রম করেছেন। রাত দিন রিফিউজি সেন্টারে এরা কাজ করতেন মেয়েদের ভিতর। আমাদের করতে হতো পুরুষদের মধ্যে। রাতে অসুবিধা হতো, তবুও হাজেরা মাহমুদ আলী, হালিমা নুরুদ্দিন আরও কয়েকজনকে সারা রাত পরিশ্রম করতে দেখেছি। কলকাতার অবস্থা খুবই ভয়াবহ হয়ে গেছে। মুসলমানরা মুসলমান মহল্লায় চলে এসেছে, হিন্দুরা হিন্দু মহল্লায় চলে গিয়েছে। বন্ধু বান্ধবদের সাথে দেখা করার জায়গা ছিল একমাত্র এসপ্লানেডে, যাকে আমরা চৌরঙ্গি বলতাম। এখন অবস্থা হয়েছে আরো খারাপ। বেশ কিছুদিন কোনো গোলমাল নাই, হঠাৎ এক জায়গায় সামান্য গোলমাল আর ছোড়া মারামারি শুরু হয়ে গেল। শহীদ সাহেব সমস্ত রাত দিন পরিশ্রম করছেন শান্তি রক্ষা করবার জন্য। কলকাতায় 14-15 পুলিশ বাহিনীর মধ্যে মাত্র 50-60 জন মুসলমান। অফিসারদের অবস্থাও প্রায় সেই রকম। শহীদ সাহেব লীগ সরকার চালাবেন কি করে? তিনি আরও 1000 মুসলমানকে পুলিশ বাহিনীতে ভর্তি করতে চাইলে তদানীন্তন ইংরেজ গভর্নর আপত্তি তুলেছিলেন। শহীদ সাহেব পদত্যাগের হুমকি দিলে তিনি রাজি হন। পাঞ্জাব থেকে যুদ্ধ ফেরত মিলিটারি লোকদের এনে ভর্তি করলেন। এতে ভীষণ হইচই পড়ে গেল। কংগ্রেস ও হিন্দু মহাসভার কাগজগুলি হইচই বেশি করল। কলকাতার দাঙ্গা বন্ধ হতে না হতেই আবার দাঙ্গা শুরু হলো নোয়াখালীতে। মুসলমানরা সেখানে হিন্দুদের বাড়িঘর লুট করল এবং আগুন লাগিয়ে দিল। ঢাকায় তো দাঙ্গা লেগেই আছে। এর প্রতিক্রিয়ায় শুরু হলো বিহারে ভয়াবহ দাঙ্গা। বিহার প্রদেশের বিভিন্ন জেলায় মুসলমানদের উপর প্ল্যান করে আক্রমণ হয়েছিল। এতে অনেক লোক মারা যায়, বহু ঘর বাড়ি ধ্বংস হয়। দাঙ্গা শুরু হওয়ার 3 দিন পরেই আমরা রওনা করলাম পাটনায়। বহু স্বেচ্ছাসেবক রওনা হয়ে গিয়েছে। অনেক ডাক্তারও কলকাতা থেকে গিয়েছিল। আমার কলকাতার এক সহকর্মী মিস্টার ইয়াকুব খুব ভালো ফটোগ্রাফার, সে ক্যামেরা নিয়ে গিয়েছে। ঘুরে ঘুরে অনেক ফটো তুলেছিল বিহার থেকে। জহিরুদ্দিন, নুরুদ্দিন ও আমি যেদিন যাই সেদিন জনাব ফজলুল হক সাহেবও পাটনায় রওনা দিলেন। শহীদ সাহেব পাটনায় মুসলিম লীগ নেতাদের খবর দিলেন যে কোনো সাহায্য প্রয়োজন হলে বেঙ্গল সরকার দিতে রাজি আছে। বিহার সরকারকেও তিনি কথা জানিয়ে দিলেন। আমরা যখন পাটনায় নামলাম, অবস্থা দেখে রীতিমতো ভয় লাগতে লাগলো। কাউকেও চিনি না, কোথা থেকে কোথায় যাই। তবে জহির পাটনায় কয়েকবার গিয়েছে। আমরা মিস্টার ইউনুস, মন্ত্রী বিহার সরকারের, তার একটা হোটেল আছে, গ্র্যান্ড হোটেল, সেই হোটেলে গিয়ে হাজির হলাম। সেখানে
মৌলানা রাগিব আহসান সাহেব অফিস খুলেছেন বেঙ্গল মুসলিম লীগের তরফ থেকে। আব্দুর রব নিস্তার সাহেব সেদিন পাটনায় আসলেন। আমরা একসাথে কনফারেন্স করলাম কি করা যায়। 3 দিন পরে নুরুদ্দিন কলকাতায় চলে গেল, জহির পাটনায় রইল। আমরা বললাম বিহারে আমরা কি সাহায্য করতে পারি। শহীদ সাহেব বলেছেন ট্রেন ভরে আসানসোলে রিফিউজিদের পৌঁছে দিলে বাংলা সরকার তাদের সকল দায়িত্ব নিতে রাজি আছে। জনাব আকমল ICS আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেমন করে শহীদ সাহেবের পক্ষ থেকে কথা বলতে পারেন? আমার অল্প বয়স দেখে তিনি বিশ্বাস করতেই চাইলেন না যে শহীদ সাহেব আমার সাথে এ ব্যাপারে আলাপ করতে পারেন। আমি তাকে বললাম আমি শহীদ সাহেবের মতামত জানি এবং তার পক্ষ থেকে কথাও কিছু বলতে পারি। অনেকে আমার মুখের দিকে চেয়ে রইল। আমি শহীদ সাহেবের ফোন নাম্বার দিয়ে বললাম টেলিফোন করে দেখতে পারেন। সকালবেলা আবার বসবার কথা। আকমল সাহেব আমাকে বললেন আজ থেকেই আমরা আসানসোলে লোক পাঠাবো। যে সমস্ত লোক গ্রাম থেকে শহরে আসছে তাদের জায়গা দেওয়া একেবারেই অসম্ভব। আঞ্জুমানে ইসলামিয়া ও আর যে সমস্ত জায়গা করা হয়েছিল সেখানে আর জায়গা নাই। সীমান্ত থেকে পীর মানকি শরীফের দল, আলিগড় থেকে আমাদের বন্ধু মোস্তফা ও সৈয়দ আহমেদ আলী সহ বহু ছাত্রকর্মী এসেছে। কলকাতা থেকে ছাত্র, ডাক্তার, ন্যাশনাল গার্ড মিলে প্রায় 6000 লোক পাটনায় জমা হয়েছে। দূর দূর গ্রাম থেকে দুর্গতদের উদ্ধার করে আনা হচ্ছে। আমি 1000 খানেক রিফিউজি নিয়ে রওনা করলাম আসানসোলের দিকে। আজ এ পর্যন্ত।